আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর সবথেকে বেশি যে দাবিটি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এদেশে নেই। প্রয়োজনে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এবং এই দাবিগুলো যারা উঠিয়েছেন তারা হচ্ছেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়কার মুখ্য সমন্বয়ক। এখন বর্তমানে এনসিপি যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। তাদের সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন, অর্থাৎ যারা বিগত দিন আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছেন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে। আমি এখানে জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের যে অঙ্গ সংগঠন তাদের কথা বলছি। মূলত তারাই আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছেন, প্রথমত মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ফলে, যেটি মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল, এবং দ্বিতীয়টি হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ফলে। এখন তাদের যে একটি আক্রোশ রয়েছে বা তাদের যে একটি ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ বদলা নেয়ার জন্য হোক কিংবা রাজনৈতিক কৌশলগত কারণে হোক, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে উত্তাল হয়ে গেলেন, তখন সেখানে এসে কিন্তু তারা আন্দোলনে শরিক হলেন। এবং তাদের এই আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই হোক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলো। এবং সেখানে একটি শর্ত দেওয়া হলো যে বিচার সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত। এই শর্ত মেনে বাংলাদেশ সরকার বর্তমান যারা পরিচালনা করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। এবং এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনও তারা স্থগিত করে দিলেন। এখন যে এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহল যে একদমই তৎপর নয়, কিংবা আন্তর্জাতিক মহল যে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না বা তারা জানে না, এই ধরনের কিন্তু কোনো বিষয় নয়। আমরা দেখেছি যে ভারত এই বিষয়ে ইতিমধ্যে একটি বার্তা প্রকাশ করেছে, এবং সেখানে বলা হয়েছে যে ভারত এই বিষয়ে উদ্বিগ্ন। এর পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা চায় বাংলাদেশে অবাধ একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হোক। এখন এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয়বস্তু কিন্তু ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে। শুধু ভারতীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর মধ্যেও একটি বিষয় উঠে এসেছে। আবার বিবিসিতেও কিন্তু আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ যে সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি রয়েছে সেই পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার আড়ালে অন্য কোনো কিছু করছে কিনা, কিংবা বিগত দিনগুলোতে যেভাবে জঙ্গিবাদ বা উগ্রবাদিতা চর্চা হয়েছে সেগুলোকে কি কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে কিনা। এ সকল ভারতীয় যে সকল গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমগুলোতে এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে, এবং তাদের যে সকল বিশ্লেষকরা রয়েছেন সেই বিশ্লেষকরা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশে সম্প্রতি আমরা দেখেছি বা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কিন্তু গরু খাসি জবাই করে জিয়াফত নামক একটি বিষয় অনুষ্ঠিত হয়েছে, এবং মানুষজনকে বা যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু খাওয়ানো হয়েছে। এই বিষয়টিকে তারা উগ্রবাদিতার চর্চা হিসাবে মনে করছেন। এবং হ্যাঁ, তাদের যে একটি ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মদদেই কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং প্রশাসন কোনোভাবে এই বিষয়গুলো বাধা দিচ্ছে না। এটি ছিল ভারতের বিশ্লেষকদের কথাবার্তা, যেগুলো ভারতীয় গণমাধ্যম প্রচার করেছে। এখন আমেরিকা বা আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট রয়েছে সেই স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে আসলে প্রকৃতপক্ষে কতটুকু অবগত রয়েছে বা তাদের এখানে কি করণীয়, এই বিষয়টি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস কনফারেন্স এবং ওনাদের যে মুখপাত্র রয়েছেন সেই মুখপাত্র সংবাদ সম্মেলনে উপস্থিত হলে একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশের এই বিষয়টি নিয়ে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি, এটিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করলো বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো এবং তাদের নিবন্ধন স্থগিত করে দিল, এই বিষয়ে জানতে চাইলে তখন আমেরিকার প্রশাসন থেকে এই জবাব দেওয়া হয় যে প্রকৃতপক্ষে তারা এই বিষয়ে অবগত রয়েছে, এবং তারা কখনোই এই বিষয়টিকে সমর্থন করে না। তারা চায় না যে গণতান্ত্রিক একটি রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডগুলো কারো হস্তক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত হোক। এখন এর পাশাপাশি তারা আরেকটি বিষয় উল্লেখ করে যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে দ্রুত, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন চায়। এবং
সর্বদলীয় অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন চায়। এখন এখানে কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে কিনা, বা আমি প্রথমে যেভাবে বললাম যে সেই আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন বদলা নেয়ার জন্য, তাদের কি এখানে কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা যে আমাদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকেও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত করে নিষিদ্ধ করা হোক, এবং আন্তর্জাতিক যে সকল বিষয়বস্তু এখানে জড়িত তাদেরকেও তাদের ফেভারে নিয়ে আসা হয়েছে। এটি আসলে এক ধরনের কি বলবো, শুধুমাত্র একটি ধারণা, এর বাইরে আর কিছুই নয়। যাই হোক, এখন রাশিয়া এই প্রসঙ্গে যে বিষয়টি বলেছে, রাশিয়ার গণমাধ্যমে তাদের প্রশাসনিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যে সকল তথ্য উপাত্ত রয়েছে, সেই তথ্য উপাত্ত অনুযায়ী তারাও কিন্তু একই কথা বলেছে, অর্থাৎ গণতন্ত্রের জন্য হুমকি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারা কোনোভাবেই সমর্থন করে না বা মানে না, এবং তারা দ্রুত বাংলাদেশে অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচন চায়। এখন জাতিসংঘও কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক দল নিষিদ্ধ করার বিষয়েও কথা বলেছিল তাদের প্রতিবেদনে, এবং তারাও বলেছিল যে সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমার মনে হচ্ছে কি যে এই যে তিনটি দেশ আওয়ামী লীগের নিয়ে কথা বললো বা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে কথা বললো, মনে হচ্ছে যে তিনটি দেশই প্রকৃতপক্ষে একই সুরে কথা বলছে, এবং তাদের যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরন কিন্তু এক পর্যায়ে যাচ্ছে, একই টেনে যাচ্ছে। এখান থেকে আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো ধরনের লাভ হবে কিনা এই বিষয়ে আমার জানা নেই বা আমার ধ্যান ধারণা নেই, এবং বিচার বিশ্লেষকরা যে বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলো আসলে একান্ত তাদের বিশ্লেষণ। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, এখানে দুটি দেশ আমেরিকা এবং ভারত, বিশেষ করে ভারত সব থেকে বেশি উদ্বিগ্ন রয়েছে বাংলাদেশের জঙ্গিবাদ বিষয়টি নিয়ে এবং উগ্রবাদিতার যে বিষয়টি নিয়ে। একই সাথে সাথে তাদের মধ্যে যে একটি ইসলাম বিদ্বেষী মনোভাব কাজ করে, বিশেষ করে আমেরিকায়, সেই ইসলাম বিদ্বেষী মনোভাবের যে বিষয়টি, সেই বিষয়টিকে তারা উগ্রবাদের চর্চা হিসেবে ধরে নিচ্ছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে বিষয়গুলো প্রচার হচ্ছে তাতে এই বিষয়টি তারা আমলে নিবে। যাই হোক, এটি বহুদিন ধরেই চলে আসছে। এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে দায়ী রয়েছে, আবার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এবং তিনটি দেশ জোরালোভাবে বার্তা দিল, এতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লাভ হবে কিনা সেটা আমি আগেই বলেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এখানে কোনো বিপদে পড়বে কিনা সেটাও এখন বোঝার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে যে বিষয়টি নিয়ে বর্তমানে চাপে রয়েছে সেটি আমরা চিফ প্রসিকিউটর কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ কোনো গণহত্যা করেনি, বা জুলাইয়ে যা হয়েছে তা গণহত্যা নয়, হত্যার যোগ্য। সুতরাং এই যে জাতিসংঘের প্রতিবেদন, এই প্রতিবেদন নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এবং এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠা শুরু হলে কিন্তু এই প্রতিবেদনের আলোকে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টি প্রশ্নবিদ্ধ হলে অন্তর্বর্তীকালীন সরকারের যে গৃহীত পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ নিয়েও কিন্তু প্রশ্ন ওঠা শুরু হবে, এবং এই বিষয়গুলো যদি প্রশ্ন ওঠা শুরু হয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তে অটল থাকবে, এবং তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।